এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এই কাজটা আপনি কেন করলেন মেহেদি? আমাকে কোন দায়ে ফেলতে চাইছেন আপনি? আর কত মাফ চাইবো আমি কি এত বড় ভুল করলাম যার মাফ নেই? সোহা এক নাগারে বলল কথাগুলো, তার বুকটা ওঠানামা করছে। মেহেদি বাসা পাল্টাতে চাইছে, নতুন বছর নাকি নতুন বাসা উঠবে। সোহা তখন থেকে নানানভাবে ওকে নিষেধ করছে, কিন্তু মেহেদি শুনতে নারাজ। ও কিছুতেই শুনছে না অগত্যা। সোহা তাকে প্রশ্ন ছুড়ে। মেহেদি বরাবরই শান্ত, আজও শান্তভাবে সোহার হাত দুটো নিজের হাতের মাঝে নিল। ঠান্ডায় জমে আছে তা। মেহেদি ওর কপালে চুমু দিয়ে বলল, আমি নিজের সাথে ওয়াদা করেছি সোহা, যেই পর্যন্ত আমার সন্তানকে ভালো রাখতে না পারবো ওই পর্যন্ত তাকে ছুঁয়ে দেখবো না। আমি ওকে ছুঁতে চাই সোহা। তুমি আমাকে সেদিন চোখে আঙুল দিয়ে দেখিয়েছো আমার অসহায়ত্ব। সেদিন আমার এত বছরের প্রথমে মনে হয়েছিল আমি গরিব। আমরা কখনো না খেয়ে থাকিনি সোহা। সবাই তো আছে, শুধু উচ্চ বিলাসিতা নেই। আমি জানতামই না গরিবদের বাবা হতে নেই, একদমই জানতাম না। আমি তো ভাবতাম গরিবরাও বাবা হয়, যেমন আমার বাবা। গরিব আমি, যেভাবেই হোক টাকা কামাবো সোহা। যতদিন আমার শরীরে বল আছে ততদিন আমি কাজ করব। আমার সন্তানকে আমি ভালো রাখতে চাই সোহা। সোহা মেহেদির হাত ছাড়ে ধীরে ধীরে ওর পায়ের কাছে বসলো, দু পা চেপে ধরে বলল, আমাকে কি মাফ করা যায় না? পা ছাড়ো সোহা, ওঠো। বলুন, মাফ করা যায় না? তুমি ভুল করনি মেহেদি, আমার ভুলের শাস্তিটা এত বড় কেন হচ্ছে আপনি কি বুঝতে? কাকুতি করা সোহার শরীর টলতে লাগলো। মেহেদি ওকে পা ছাড়াতে বলল। সোহা পা ছাড়ছে না, ও ধীরে ধীরে ঢলে পড়ে। মেহেদি ঘাবড়ে গেল, তাড়াতাড়ি বসে সোহাকে কোলে তুলল। জোরে ওর মাকে ডাক দিতে তিনি দৌড়ে এলেন। সোহাকে দেখে চমকালেন প্রচুর, তাড়াতাড়ি বিছনায় শুইয়ে দিল সোহাকে। মেহেদি অস্থির হয়ে বলল, মা। মা, ওর কি হলো? ডাক্তার ডাক, তাড়াতাড়ি যা। মেহেদি যায় না। ও সোহাকে কোলে তুলতে ওর মা ধমকে ওঠে। মেহেদি ভরা চোখে তাকিয়ে বলে, হসপিটাল নিতে হবে আম্মু। অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে সোহা। ডাক্তার শুধু বিশ্রাম করতে বলেই বিদায় নিয়েছে। মেহেদির মা ওর পাশে বসে গরম ভাত খাওয়ালেন। সোহা চুপচাপ খেয়েছে। মেহেদি পাশে মাথা নিচু করে বসা। ওর মা বুঝলেন স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব চলছে, কারণ তিনি জিজ্ঞেস করলেন না, শুধু যাওয়ার সময় বলেন, মেহেদি বাইরে আয়, দুধ গরম করে দেই সোহার জন্য। চুপচাপ মায়ের পিছু গেল মেহেদি। সোহা তখন পেটে হাত দিয়ে জানলার দিকে তাকিয়ে আছে, ঠান্ডা বাতাস যাতে না আসে তাই বন্ধ করা। সোহার মন চাইল জানলা খুলে দিতে, একটু ঠান্ডা বাতাস গায়ে মাখতে। মেহেদির মা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুই কি ঝগড়া করেছিস সোহার সাথে? জ্ঞান কেন হারালো মেহেদি? দেখ, এই সময় মেয়েদের মন এমনিতে ভালো থাকে না, ওর সাথে সময় কাটাবি কি উল্টো তুই রাতভর বাইরে থাকিস? সময় থাকতে মূল্য দে মেহেদি, না হয় পস্তাবি। মাথা নিচু করে কথাগুলো শুনে মেহেদি চলে গেল। সোহার পাশে দুধ রেখে দরজা আটকে এলো মেহেদি। দুজনই চুপচাপ। মেহেদি বলল, দুধটা খেয়ে নিতে। ভালো লাগছে না। খেতে হবে। কিছুক্ষণ নীরব থেকে সোহা বলল, মেহেদি আপনি কি বের হবেন? মাথা তুলে তাকালো, বলল, মেহেদি তুমি কি চাও? না। তাহলে যাচ্ছি না। আমাকে বুকে নিবেন মেহেদি? হুম। পা তুলে কম্বলের নিচে ঢুকে গেল, বুকে টেনে নিল সোহাকে। সোহা অল্প স্বরে কেঁদে ফেলল। মেহেদি সোহার কাঁধে মুখ গুছে কেঁদে ফেলল। সে সুখে থাকতে চায়, ছোট্ট একটা কুড়ে ঘরই যথেষ্ট সুখে থাকতে। ওর আর কিছুতেই এখানে থাকবে না। তৌসিফ এত বোঝালো, কিন্তু ওর এক দফা এবং দাবি একটাই, আর সেটা হলো অস্ট্রেলিয়ার ত্যাগ। যে করেই হোক সুন্দর এই দেশটায় ও থাকবে না। তৌসিফ এই 2 দিনের সময় চাইলো, কিন্তু পোষ তাতেও নানানভাবে জ্বালাতন করছে। ওর নাকি এখানে গা চুলকাচ্ছে। তৌসিফ হতাশ চোখে তাকালো। পোষ তখন ইচ্ছে করি গলা চুলকাচ্ছে। তৌসিফ কফির মগে চুমুক দিয়ে বলল, চামড়া উঠে যাবে। কি শুরু করলে? সত্যি বলছি, চুলকাচ্ছে, এখানে থাকা যাবে না।
হোটেল বদলাই তাহলে। দেশ বদলান। আগামীকাল লাস্ট একটা হিয়ারিং আছে, থাকাটা একটু জরুরি হানি, না হয় তোমার কথাই শুনতাম। পোষ বুঝে গেল ডাল এখানে গলবে না। ইচ্ছে করে চুলকে গালটা লাল বানালো ও। তৌসিফ মগ সাইডে টেবিলে রেখে বিছানায় উঠল। নিজের ঠান্ডা হাতটা পোষের গালে রাখতে ও তাড়া হলো, সরে গিয়ে বলল ঠান্ডা। তৌসিফ বাঁকা হাসে, তার চোখে দুষ্টমি। পোষকে টেনে নিজের একদম কাছে নিয়ে ঠোঁটে চুমু দিয়ে খুব ধীরে সেই থুতনিতে ঠোঁট রাখলো। চাপ দাড়ির স্পর্শে কাতর হয় পোষ। তৌসিফ অতি যত্নে গলায় দীর্ঘ শ্বাস ফেলে। উষ্ণতায় চারপাশ ভরে ওঠে। পোষ তৌসিফের কাঁধ আঁকড়ে ধরে বলে কি করেন? তৌসিফ যথেষ্ট থেকেও চালাক পুরুষ। সে উত্তর করলো না, বরং পোষের পিঠটা নিজের বুকেই লাগালো। পেছন থেকে গলায় আদর দিতেই পোষ খেই হারিয়ে ফেলল। বরাবরের মতন এবারও তৌসিফ তাকে ঘায়ল করেই ছেড়ে দিল। ঠিক মাঝ সমুদ্রে পোষ খেই হারিয়ে ফেলল। ঘুরে বসে তৌসিফের দুই গালে নিজের হাত রেখে যথারীতি গালের ঠোঁটে চুমু খেল। তৌসিফ আদর নিতে তখন ব্যস্ত। পোষ হাফিস জনে তাকাতেই তৌসিফ তার হৃৎকম্পন জাগানো হাসিটা উপহারই দিল। পোষ লজ্জা পেল। তৌসিফ উঠে পড়ে, তখন লেগেছে বউয়ের লজ্জা ভাঙাতে। অতি যত্নে, খুব নীরবে। ফেরি টেলের মতো খুবই রোমান্টিক এক রাত কাটলো তাদের। আজ তৌসিফ ছিল বেপরোয়া। তার আদর সামলাতে গিয়ে বড়ই ক্লান্ত আজ পোষ। চোখ বুজে এখন ঠাই শুয়ে আছে। ঠান্ডার এই শীতের রাতে প্রিয় পুরুষের বুকে ঘুমানো আসলে একটা ফ্যান্টাসি। প্রতিটি নারী এটা খুব অনুভব করতে চায়। আজ তো একটা মানুষের উষ্ণতা নিছক কম নয়। একটি দেহের ভাঁজে আরেকটি দেহ যখন লুকিয়ে পড়ে, তখনই কিন্তু মুহূর্তটা কাটানো কঠিন। শীতের রাতে এই হচ্ছে আকাঙ্ক্ষা যেন বৃদ্ধি পায়। পোষ আরামে গুঙিয়ে ওঠে। তৌসিফ ওর মাথায় চুমু খায়। দৃষ্টি তার সম্মুখে কাচের জানালা ভেদ করে বাইরে ঝলমলে দৃশ্য নজর কাড়ছে তার, কিন্তু বুকে থাকা এই সুখের দলা যেন তার সকল ইচ্ছে ত্যাগ করতে বাধ্য করে। মন চায় এখানেই সমাধি হোক প্রিয় মানুষটার বুকে। এই আমিও চলি নিয়ে তৃতীয়বার প্রশ্নটা করলো পোষ। তৌসিফকে তৈরি হতে দেখে ও সাথে যেতে চাইছে। তৌসিফ বুঝলো বউ তাকে একা ছাড়তে চাইছে না। পোষের মন পড়া শিখেছে তৌসিফ বহু আগেই। ওর ভাবনা পিয়াসে ওর সাথে তৌসিফের দেখা হোক, সেটা কিছুতেই মানতে নারাজ পোষ। না চাইতো। তৌসিফ বলল পানটুপি পরে নাও পোশরাত। পোষের মুখটা চকচক করে উঠল। খাট থেকে এক লাফে নেমে তৌসিফকে জড়িয়ে ধরল। তৌসিফ আগলে নেয়, কপালে চুমু দিয়ে বলে লাফিও না হানি। ঠিক আছে আমি। হাসি মুখে জানায় পোষ। তৌসিফ তবুও ভরসা পায় না। ওর আয়োডিন ঔষধ চললেও ওর দুর্বলতা তৌসিফ টের পায়। হয়তো চঞ্চলতার ভিড়ে কেউ টের পাবে না, কিন্তু তৌসিফের চোখ ফাঁকি দিতে পারবে না। ওদের গাড়ি থামলো কোর্টের সামনে। পোষ বেশ অবাকই হলো। কোথায় ওদের কোর্টের সামনে তো এমন দৃশ্য থাকে না। কত সুন্দর নীরব একটা জায়গা। কোনো কালো পোশাক পরা লোক নেই। ওরা ভেতরে যেতে অবশ্য পোষ কালো পোশাকের লোক দেখলো। তৌসিফ এক হাতে পোষকে ধরে আরেক হাতে কিছু পেপার সাইন করলো। তারা বেশ কিছুক্ষণ কথা বললো। আগামাথা ততটা বুঝে না পোষ। হঠাৎ পিয়াসী উপস্থিত হলো সেখানে। বড় বড় চোখে তাকিয়ে এক চোখ ঘুরান্টি দিল পোষ। পিয়াসী অবাক হলো, এই মেয়ে একটা বাদর। তা বুঝতে দেরি হলো না। পিয়াসী নরম স্বরে বলল তৌসিফ, ওর শাস্তিটা একটু কমাতে চেষ্টা। প্রশ্নই ওঠে না। আমাকে তুমি খুব ভালো করে চিনো, ঠিক ততটা ভালো করে চিনো যতটা চিনলে এটা জানো যে শাস্তি কমাবো না আমি। সো সময় অপচয় করো না এখানে। উঠে যেতে নিলেই তৌসিফের হাত ধরে পিয়াসী। তড়িৎ বেগে খামচে ধরে পোষ ওর হাত। ব্যাপারটা ঘটলো কারেন্টের গতিতে। পিয়াসী আর্তনাদ করে উঠে। তৌসিফ দেখলো পোষ আরেক হাত বাড়াচ্ছে। চট করে বুঝে নিল ওর চুল টেনে ধরবে। পেছন থেকে ওর কোমর চেপে সরালো তৌসিফ। পোষ তবুও হাত ছাড়লো না। পিয়াসী নিজের আরেক হাত দিয়ে পোষের বাহু শক্ত করে ধরে ছাড়াচ্ছে। উকিলটা অবাক হয়ে আছে। তৌসিফ এবার ধমক দিল ওর হাত ছাড়ো পোশরাত। ছাড়বো না। ওর সাহস কত আমার জামাইয়ের হাত ধরে। তোর হাত ভেঙে আর এক হাতে ধরিয়ে দিব। চিনিস আমাকে? পৌষরাত হক আমি। বহু কষ্টে হাত ছাড়ালো তৌসিফ। পিয়াসী দেখলো ওর হাতের অবস্থা খারাপ করে ফেলেছে এই মেয়ে।
তৌসিফ পোষকে নিজের সাথে জাপড়ে রেখেই বলল, পিয়াসী, দূরে থাকার চেষ্টা করো। তোমার কৃতকর্ম তোমাকে আজ এখানে এনেছে। স্টে অ্যাওয়ে। তৌসিফ পোষকে নিয়ে চলে গেল। পিয়াসী সেদিকে তাকিয়ে রইল। এই তৌসিফ তার ছিল, তার কথায় চলতো এই তৌসিফ। পিয়াসী হারিয়েছে, স্বেচ্ছায় সবটা হারিয়েছে। গাড়িতে চুপচাপ দুজন। পোষ ভীত দৃষ্টিতে তাকালো একবার, এক হাত বাড়িয়ে তৌসিফের হাতে রাখতেই তা সরিয়ে দেয় ও। পোষের মনে মনে রাগ হয়, রাগে কঞ্চি বলে, কি প্রাক্তনকে খামচি দেয়ায় রাগ হলো বুঝি? তৌসিফ শান্ত দৃষ্টিতে তাকাতে দাঁত বের করে হাসে পোষ, ডাকে কঞ্চ খাদে নামিয়ে। এই মামাতো ভাই। আচমকা গাড়ি ব্রেক কষল, হুমড়ি খেয়ে পড়তে নিয়েও বেঁচে গেল পোষ। তৌসিফ ওর সিট বেল্ট খুলে নিজের কোলে টেনে বসালো। পোষের হাত কাছে নিয়ে বলল, এটার দরকার ছিল? ব্যথা পাইনি। হ্যাঁ, আমি তো কানা। পিয়াসী শক্ত করে ধরে ছাড়াতে গিয়ে নিজেও নখ বিধিয়ে দিয়েছে পোষের হাতে। তৌসিফের শক্ত হওয়ার চোয়ালে পোষ চুমু দিল, বলল, আই জামাই, সতীন আমাকে খামচি দিয়েছে। বলেই খিটমিট করে হাসতে লাগলো পোষ। তৌসিফও হেসে ফেলল, এই মেয়ে এত বাজে কেন? তৌসিফ ওর চুলের পেছনে হাত দিয়ে মুখোমুখি করলো, ফিসফিস করে বলল, সারাটা হানিমুন আদর খেলে তবুও মামাতো ভাই লাগে আমাকে? তৌসিফ পোষ থেকে দিন 2 সময় চাইলো, তা মিলল না। টিকিট কাটা শেষ মুহূর্তে শেষ পর্যন্ত তৌসিফ চেষ্টা করলো যাতে এখানে টিকা যায়। আর কিছুদিন হানিমুন কাটাতে তার বড় ইচ্ছে। কপালে বউ জুটেছে জাহাবাজ। একে হাজার ফন্দি করেও আটকে রাখা যাচ্ছে না, উল্টো ফন্দি আটকিয়ে সেই তৌসিফকে আটকে নিবে। তৌসিফ নারাজ যেতে, তার মন চায় বউ নিয়ে পাখি হয়ে উড়াল দিতে, প্রশস্ত আকাশের বুকে বিচরণ করতে, তার তোতা পাখি নিয়ে সারাক্ষণ ওই পাখিটাকে আদর যত্ন করতে। আপাতত পোষকে নিয়ে রাত্রি বিলাস করতে বাইরে এসেছে তৌসিফ। সুন্দর রাস্তায় সুন্দর একটা জুটি। পোষ অবশ্য সোজা হাঁটছেই না, ও হাঁটছে এই দিক ওই দিক হয়ে। তৌসিফ হাত ছাড়া করে না, তার ডান হাতের ভাঁজে পোষের হাত ধরা। ছোট্ট একটা পাথর দেখে পোষ এগিয়ে গিয়ে লাথি মারল, বলল, এভাবে যদি সতীনটাকে শর্ট মারতে পারতাম, আহা, আমার কলিজাটা জুড়িয়ে যেত। তৌসিফ মুখ ভার করে, এই মেয়ের কি খারাপ লাগে না? সতীন ডাক শিখেছে নতুন নতুন, ঠিক যেন সদ্য বুলি শেখা এক তোতা পাখিকে, যাকে শিক্ষা দেওয়া হয়েছে এই ডাক আয়ত্ত করে এখন সে বারংবার এটাই ডেকে চলেছে। আর তার কোনো চাওয়াই নেই, পাওয়াই নেই, শুধু ডাক কেন্দ্র করেই সে তৌসিফের বুকে ফুল ফুটাচ্ছে, ঠিক যেন এক ভ্রমরা। মনে মনে তৌসিফ উচ্চারণ করল, কালো ভোমরা। পোষ কপাল কুচকে তাকালো, তৌসিফ ফরকালো। মনে হচ্ছে পোষ শুনে নিয়েছে সবটা। তৌসিফ অবাকই হয়, ও কিনা বউ ভয় পায়, এইটাই বাকি ছিল জীবনে। পোষ শীষ বাজালো। তৌসিফ তাকাতেই ফ্রি উঁচিয়ে বলল, কি ভাবেন? তোমাকে? আমি তো আছি, আমি তো কাছে। আরো কাছে চাই আমি। কতটা? যতটা পারা যায়। বলতে বলতে কিছুটা দূরত্ব কমায় তৌসিফ। চট করে ওর নাকে ডাকা চুমুকে সরে গেল। তৌসিফ হেসে ফেলল। চঞ্চলা পোষ তখন এইদিক ওদিক দেখছে। তৌসিফ গাছে টেনে হাঁটা ধরে। পোষ শান্ত হয়, তৌসিফের বাহুতে মাথাটা রেখে হাঁটতে থাকে তাল মিলে। বুক ভরে শ্বাস টানে। তারা বিদায় নিবে, এই দেশে আসবে না আর পোষ, কখনোই না। যে দেশে অতীত থাকে সে দেশ ত্যাগেই সুখ। এইসব দেশে অভিশাপ বয়ে আনে। ওইসব পিয়াসে শুধু ধ্বংস করতে জানে। তারা গড়া জিনিস নষ্টে বিশ্বাসী, নষ্ট করতে তারা পছন্দ করে। পোষ এসব চায় না, সে চায় সুখে থাকতে। সে প্রেমে পড়েছে, এই তৌসিফ তালুকদারের প্রেমে পড়েছে। গভীর সেই প্রেমের অতলের তলা নেই। পোষ ভাবে যে পুরুষের সাথে তার মানানসই বলতে শুধু বিপরীত লিঙ্গ বই কিছুই না। সেই পুরুষকে কিভাবে সে এতটা চাইতে লাগলো, কিভাবে প্রেম সাগরে ডুবতে লাগলো, এখনো পোষ ভেবে কুল পায় না। এই অসমবয়সী দাম্ভিক গম্ভীর কণ্ঠের অধিকারী পুরুষটাকে কিভাবে এতটা ভালোবাসলো পোষ। কিভাবে সে অধিকার পেল ওই চাপদারিতে হাত রাখতে, কিভাবে সে অধিকার পেল তার চিকন উষ্ঠদর ওই হালকা কালচে গোলাপি উষ্ঠদরে রাখতে। কে দিল এই বিশাল বুকে মাথা রাখতে? পোষের চোখ ভিজে উঠল। হঠাৎ বুকে ভয় চাপলো, আচমকা পানিও গড়িয়ে পড়ছে। তৌসিফ দেখার আগেই পোষ মুছতে নিলে তবে অপারক। তৌসিফ দেখে নিয়েছে
ডান হাতে চোখ মুছতে গিয়ে গম্ভীর কণ্ঠে তৌসিফ প্রশ্ন করলো। কিসের পানি? ভয়। আমাকে? ভাগ্যকে। তৌসিফ পোষকে বুকে জড়ালো। অসম বয়সী অথচ সবচেয়ে সুন্দর এক দম্পতি, যাদের এক আঁচল পরিমাণ আছে শুধু সুখ, যারা পাশাপাশি হাঁটছে। হয়তো এটা একটা সুন্দরতম রাত, হয়তো পৌষের মন তাকে আগামী বাণী শোনালো তার ভবিষ্যতের, হয়তো তার ভালোবাসার অথৈ সাগরে খুব শীঘ্রই আগমন করবে জলোচ্ছ্বাসের, হয়তো তারা বেখবর। তৌসিফ পোষকে নিয়ে বসল। সামনে কিছু ক্যাফে খোলা। তৌসিফ কফি আনতে যেতে পোষ দু হাতে মুখ চেপে ধরে, তার কান্না পাচ্ছে। তার মন বলছে সামনে আজকের রাত আসবে না। ঝরঝরে কেঁদে ফেলো পোষ, শব্দহীন দাবালো নিজেকেও। তৌসিফ জিজ্ঞেস করে কি উত্তর দেবে, অকারণে কাঁদছে। পোষ জানে না তার মন খারাপের কারণ। ও চোখ মুছল, গলা ঠিক করলো। তৌসিফ ততক্ষণে ফিরে এসেছে, তার মুখে হালকা আভায় হাসি। পোষ তাকিয়ে রইল, তার যেন তর্স হয় না, মন চায় নিজের মাঝে লুকিয়ে নিতে, একান্ত নিজের করে রাখতে। তৌসিফ এসেই আন্দাজ করে ফেললো তার বুক কেঁদেছে, কিন্তু কারণ জানা নেই। তৌসিফ আচমকা পোষকে এক হাত আদর দিল, সারা মুখ ভর্তি করে। আদরে আহ্লাদি হয় পোষ। তৌসিফ জিজ্ঞেস করলো, কেন কাঁদে আমার তোতা পাখি? জানি না তো, শুধু মনে হয় আপনাকে ভালোবাসি। আমিও তো ভালোবাসি। আজকে ভালোবাসবেন? শুধু আজকে না, রোজ প্রতিটা নিঃশ্বাসে তোমাকে ভালোবাসি আমি। পোষরাত কিভাবে বোঝাই? পোষ শান্তি পায়, তার মন শান্ত হয়। দূরে অজানা পাখি, গান ভুলে পোষ সবটা। আজ তাদের মাঝে শুধু আনন্দ আর এক বুক ভালোবাসা। তৌসিফ ওর কপালে চুমু দিল। পোষ মুখ তুলে তাকালো, বলল, একটা নামতা বানিয়েছি, শুনবেন? তৌসিফ বুঝি না করে সে মাথা নেড়ে সায় দিল। পোষ বলল, চুম্মা একে চুম্মা, চুম্মা দ্বিগুণে চুম্মা, 3 চুম্মায় পাপ্পি, 4 চুম্মায় ছাপ্পি। হঠাৎ এহেন নামটা শুনে তৌসিফ হতবাক। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকে রইল। অতঃপর সেকেন্ডের ব্যবধানে গা কাঁপিয়ে হেসেই ফেল। তার হাসিতে যেন মুক্ত ঝরে। পোষ মুগ্ধ নয়নে তাকায়। তৌসিফের যেন হাসি থামে না, পেটে হাত চেপে বলে, না জানি আমার বাচ্চাদের কোন নামটা তুমি শিখাও হানি। আই ক্যান্ট। বেচারা হাসির দাপটে কথা বলতে পারছে না। তার হাসি দেখে পোষও হাসলো, মুচকি হাসে। আজ 2 দিন পার হলো, দেশের মাটিতে ফিরে এসেছে তৌসিফ। এসেছে থেকে বেড়েছে তার কাজের চাপ। গোছানো হাতে গড়া তার কোটি কোটি টাকার ব্যবসা। চাইলে এই খামখেয়ালি দেখানো যাচ্ছে না। হাজার লোক থাকলেও নিজের তদারকি সঠিক না থাকলে তাহলে সেই কাজে আয় উন্নতি থাকে না। এটাই নিয়ম, এটাই সত্যি। সমস্যা বেঁধেছে ভিন্ন জায়গায়। দেশে আসা মাত্রই অসুস্থ হয়েছে পোষ। ঠান্ডার দেশে খাপ খাইয়ে ফেললেও দেশের অল্প ঠান্ডায় তার শরীর কাঁপানোর জ্বর চলে এলো। তৌসিফ চাইলেও ততটা সময় দিতে পারছে না। কাল রাতভর বুকে নিয়ে শুয়েছিল। পোষ মাঝরাতে উঠে বমিও করলো। তৌসিফ সকালে ডাক্তার দেখিয়েছে, তেমন কিছু না, যদিও তবুও তৌসিফ চিন্তিত। কেন একটা মানুষ এত অসুস্থ থাকবে? তার মধ্যে একটু মনোমালিন্যও চলছে তাদের মাঝে। এই অসুস্থ শরীরে পোষ চাচার বাসায় যেতে চেয়েছে। টুকটাক করে শপিং করেছে সে ভাই বোনদের জন্য। কতটা অবশ্য মিথ্যা, শপিংগুলো তৌসিফ করিয়েছে। পোষ তার ভাই বোনদের জন্য জমিয়েছে এক গাদা হাবিজাবি। তৌসিফের ভাষায় সেগুলো হাবিজাবি হলো পৌষের কাছে তা অমূল্য রত্ন। সে প্লেন সহ হোটেল থেকে নানা জিনিসপাতি হাতিয়ে নিয়েছে। হোটেলের রুমে সাদা তোয়ালে কখন যে চুরি করলো তৌসিফ জানে না। দেশে এসে দেখলো নরম এক কুশন নিচ্ছিল তাদের ঘাটে, সেটা অবধি কাপড়ে ভাঁজে লুকিয়ে এনেছে। ফেরার পথে প্লেনে তার মরিমরি অবস্থা, অথচ যতটা পেরেছে লুটপাট করেছে সে। এখন এগুলো বিলাবে তার ভাই বোনদের মাঝে। রাতে জ্বরে মরেছে, অথচ তৌসিফকে বলে, শুনুন, কাল ওদের দিতেই হবে, বাসি হয়ে যাবে না হয়। তৌসিফের রাগে কথা বলেনি। একবার তো চাইলো রাগের বহিঃপ্রকাশ সে পোষকে বুক থেকে সরিয়েই করবে, কিন্তু জ্বরে পোড়া বউ সে সরাতেই পারেনি। শীতের রাতে উষ্ণ তার বউ, যাকে জড়িয়ে ধরে তৌসিফ চোখ বুজেছিল। ফোন হাতে তুলে কল করতে তার রিসিভ হলো। ধরেছে মিনু। ধরে সালাম দিয়ে জানায় সে মিনু। তৌসিফ কপাল কুচকায়। কোনোভাবে পোষ যদি জানে তার ফোন মিনুর হাতে গিয়েছে, তাহলে মিনুকে যে কি করবে তা তো পরেই দেখার বিষয়। তার আগে
সে তৌসিফকে ঝাড়বে। তৌসিফ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, পোশরাত কোথায়? ওর ফোন তুমি ধরলে যে? মামা, ছোট ভাবি বাইরে গেল মাত্র, ফোন খাটে ছিল, কাপড় রাখতে এসে দেখলাম তাই তুলছি। পোষ বাইরে গিয়েছে শোনা মাত্র তৌসিফের মেজাজ বিগড়ালো। এই অসুস্থ শরীরে কোথায় গেল ও? তৌসিফ কত করে বোঝালো ওকে, কথা শুনে না ও। আজ তৌসিফ তাকে রাগ দেখাবে। এত আদরে রাখার পরও কেন এই অবাধ্যতা? রাগ চেপে মিনুকে জিজ্ঞেস করলো, তৌসিফ কোথায় গিয়েছে বলেছে? গাড়ি নিয়েছে সাথে? গাড়ি লাগবে না কেন মামা, ছোট ভাবি তো বাড়িতেই আছে। মানে? নিচে হাঁটতে গেল মনে হয়, ঘাটের দিকে দেখছি ছাদ থেকে। ফুস করে দম ছাড়লো। ফোন কেটে দিল। ডান হাতটা ঘাড়ে ডললো কিছুক্ষণ। কাঁধ ব্যথা করছে তার। ইমুকে ডেকে কাজ বুঝিয়ে তৌসিফ বেরিয়ে গেল। তার মন বলছে পোষের এখন তাকে দরকার। নিশ্চিত একা একা খারাপ লাগছিল, তাই হয়তো বাইরে গিয়েছে। পৌষ, নারী কণ্ঠে ডাকে পিছু ফিরে পোষ। অভিজাত্যের ছাপে জর্জরিত একজন নারী দাঁড়িয়ে সামনে। তৌসিফের ভাবি হন সম্পর্কে পোষের কপাল কুঁচকে গেল, মেজাজ খারাপ হলো। এত সুন্দর বিকেল, কেন এই উজবুক মহিলার চেহারা দেখতে হবে? পোষের চোখে মুখে বিরক্তির ছাপ। মহিলাটা তা বুঝলো। তৌহিদের বউ হাসল। পোষের পরে আশ্চর্য লাগে। পা থেকে নাক পর্যন্ত স্বর্ণে মুড়ে আছেন উনি। বাড়ির মধ্যে কে পরে এগুলো? পোষের এখন হাসি পেল। কেমন আশ্চর্য লাগছে তা দেখছে। মীরা এগিয়ে গেল, হাসি মুখে জিজ্ঞেস করলো, হানিমুন কেমন কাটলো? পোষ অবাক হলো। সবাই জানে তারা হানিমুনে গিয়েছে? কই, তৌসিফ মিয়া তো বললো না তাকে। উত্তর না পেয়ে পোষের বাহুতে হাত রাখে মীরা। পোষ চমকালে বলল, ভালো, যেতে ঘাটে বসবে, না হলে চলো হাঁটি। পোষ সরাসরি নাকচ করে, হবে আমাকে। তোমার স্বামী আসতে দেরি হবে না? এতদিন পরে বেরিয়েছে, নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে? আচ্ছা চলো তাহলে উপরে যাই, অনেকদিন যাওয়া হয় না। পোষের অবস্থা এখন সামনে কুয়ো, পেছনে খাল। ও কিছুতেই মীরাকে নিজেদের ফ্ল্যাটে নিতে চাইছে না। কেন জানে ভালো লাগে না, তাই ভেবে চিনতে বলল, আচ্ছা তাহলে এখানেই হাঁটি। ঘাটে? না, হাঁটি শুধু। এই ঘাট নিয়ে পোষ চরম অপমানিত হয়েছিল তৌসিফ থেকে। যদিও পরে সে নৌকা দিয়ে পোষকে ঘুরিয়েছে, কিন্তু প্রথম ভয়টা এখনো চাপা কাজ করে তার মাঝে। তৌসিফকে ভয় সে আজীবনই পাবে। মুখ চালালেও তার ভেতর টিপটিপ করে এই লোকের ভয়ে। পোষ বুঝতে দিতে চায় না, কিন্তু চালাক তৌসিফ বুঝে ফেলে। মামা তো ভাই কি না। মীরার কথায় পোষের ধ্যান ভাঙলো। কোথায় কোথায় ঘুরলে পৌষ? অনেক জায়গায় ঘুরেছি, নাম মনে নেই। ভাইয়া গিফট দিল না? দিয়েছে। কি দিল? অনেক কিছু। ও বুঝেছি, বলতে চাইছো না তাই তো। আচ্ছা থাকুক। এই দেখো, এই আংটিটা তোমার ভাসুর দিল, ডায়মন্ডের সাথে ম্যাচিং ইয়াররিং আছে, তবে কাজ ভারী, পরতে মন চাইলো না, তাই কানে স্বর্ণ দিলাম 5 ভরির, তাই টানা ছাড়া পরতে পারি না। তোমার কানেরটা কিসের? পোষের মাথা ওড়না দিয়ে পুরো ঢাকা, দেখার জন্যই ও বলল, আছে ভাবি। ভাবি? যাক, এতক্ষণে মনে পড়লো আমি তোমার যা। শোনো পোষ, লজ্জা পেও না। এই দেখো না, আমার আর তোমার ভাসুরেরও কত অমিল, কিন্তু আমি তাকে ভালোবাসি। প্রথম বাচ্চার পরই মোটা হয়ে গিয়েছিলাম। তৌহিদ তখন মোটি বলে খেপাতো আমাকে। ওকে ভালোবাসি বলে কত কষ্টেই না শুকালাম। আমি ছিলাম উড়ন্ত এক মেয়ে। তোমার ভাসুরকে ভালোবেসে এখন কতই না সংকুচিত হয়েছি। গত বছর হজ করেছি, এখন মাথা ঢেকে রাখি। বুঝোই তো, কালার করা চুল, কত যত্ন নিতে হয়। নিজের বিষয় নানান কথা মীরাই বলল। পোষ বুঝলো তার থেকে বড় বাচাল মীরা। মাথায় 2-1টা স্ক্রু ঢিলাও আছে হয়তো। বিষয়টা তুষু ভাইকে জানাতে হবে। পোষ মনে মনে ফোন দিয়ে আটলো। তবে আশ্চর্যের বিষয়, পোষের সাথে তার ভালোই কথা হলো। পোষ নিজের পরিবার সম্পর্কে তাকে জানালেও, যদিও মীরা যথেষ্ট খোঁচানিত বলেছে। মাগরিবের আজান হতে মীরা বলল, নামাজ না পড়লে তোমার ভাসুর রেগে যাবে, তুমি আমার সাথে চলো, চা খেতে খেতে আড্ডা দেই। পোষ মুখ মুছে না করলো, কিন্তু মীরা মানল না। সিঁড়ি দিয়ে ওঠার সময় টেনে ওকে ভেতরে নিয়ে নিল। পোষ এত না করলো, কিন্তু মীরা হার মানল না। চায়ের সাথে নানান নাস্তার আয়োজন করলো। এদিকে ভয়ে ভয়ে বসে আছে পোষ। তৌসিফ জানলে মাইরি না দেয় তাকে। একবার সে না করেছিল যাতে তার ভাইয়ের বউদের
সাথে না মেশে পোষ, বা তারা কিছু বললে ও পোষ চুপ থাকে। ভয়ে এক ফাঁকা ঝোঁক গিল ও। পোষ ভয়ে ভয়ে নিজেদের ফ্ল্যাটে ঢুকলো। রাত প্রায় 8টার কাছাকাছি। তৌসিফ কি চলে এলো? ও বুঝতে পারছে না। স্বাভাবিক পরিস্থিতি। মিনু টিভিতে নাটক দেখছে। যত কুটনা নাটক আছে তার ওর দেখতেই হবে। এমনি সময় হলে ওর সাথে একটু লাগালাগি করতো পোষ, কিন্তু এখন ভয়ে কলিজায় তার পানি শূন্যতা দেখা যাচ্ছে। মামাতো ভাই তার কোথায়? ভীতু পা জোড়া তার পদচারণ করে এগিয়ে এলো রুমের কাছাকাছি। জাঁকজমকপূর্ণ ড্রয়িং রুম পেরিয়ে যেই না রুমে ঢুকবে অমনি দরজায় বেল বেজোর। হঠাৎ শব্দে ছিটকে যায় পোষ। ঠান্ডার মধ্যেও যেন কপালে ঘাম ছুটেছে। গত রাতে এমনিতেও তৌসিফ রেগেছিল। পোষ বুঝে এতটুকু তো সে তার তৌসিফকে চিনতে পেরেছে। মীরা এলো কিনা কে জানে। আসলে পোষ খতম, একেবারে শেষ। ওর বুক ওঠানামা করছে। পোষ হাঁপিয়ে উঠল যেন। ততক্ষণে নাটক ত্যাগ করে মিনু উঠেছে দরজা খুলতে। বুয়া একজন রান্নাঘরে, হয়তো রাতের খাবার রান্না হচ্ছে। এসেছে থেকে পোষ রান্নায় হাত দিতে পারেনি, সম্ভব হয়নি। ড্রয়িং রুমের পিলার ধরেই দাঁড়িয়ে রইল পোষ। ওর মাথায় নানান কথা চলমান, তারই মধ্যে কিছু কিছু মীরার বলা কথার ফাঁকে ফাঁকে সে খুবই সূক্ষ্মভাবে তৌসিফকে নিয়ে কথা বলছে। তাদের 3 ভাইকে নিয়ে বিভিন্ন কথা বলছে, যদিও কোনোটাই খারাপ কথা নয়। পোষ কিন্তু এতটুকু বুঝেছে তৌসিফ গোছানো মানুষ পছন্দ করে, সেই হিসাবে তো পোষ অগোছানো। এছাড়াও নানান তথ্য যার সাথে পোষ নিজেকে মিলিয়ে পায় না। কাঁধে শক্ত হাতের ছোঁয়া পেতেই ওর দেহ ঝাঁকি দিয়ে ওঠে। সামনে তৌসিফ দাঁড়িয়ে পোষের দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। পোষ বুঝলো মাত্রই তাহলে তৌসিফ ফিরেছে। কলিজায় সৃষ্টি মরুভূমিতে তখন এক পশলা বৃষ্টির আগমন। শুকরিয়া আদায় করলো পোষ। এই যাত্রায় বেঁচেছে ও। তৌসিফ পোষের কপাল হাত রাখলো। এখনো গরম, এই মেয়ের জ্বর কমেনি, অথচ এখনো দাঁড়িয়ে আছে। বাইরেও নাকি ঘুরে এসেছে। একা একা বাইরে গুড়গুড় করলো। তৌসিফ ফিরতো আরো আগে। হঠাৎ শেষে একটা কল আসায় আবার তাকে শোরুমে যেতে হয়েছে। ঘাড়ে ব্যথা বেড়েছে। পোষের হাত ধরে রুমে যেতেই পোষ বলল, গিজার অন করব? গোসল করবেন এখন? হ্যাঁ, কিন্তু তোমাকে করতে হবে না। ও, তাহলে কে করবে? খেয়েছো কিছু? পোষের উত্তর না দিয়ে তৌসিফ জিজ্ঞেস করলো। পোষ মাথা নিচু করে বলল, খেয়েছি। আপনি এখন খাবেন? নিয়ে আসবো? গোসল করে খাবো। তৌসিফ রাগ প্রকাশ করছে এভাবে পোষ তো চট করে বুঝে নিল। এত বড় এক লোক যদি বাচ্চাদের মতো গাল ফুরিয়ে অভিমান করে তখন কেমন লাগে। পোষের হাসি পেল, হাসি চেপে বলল, বাসায় একজন এসেছিল, আমি দেখিনি, মিনু দেখেছে। আমাদের নিচে কিসের জানি কাজ হচ্ছে, তার জন্য বলল। হ্যাঁ, বাসার নিচে অফিস রুম করছি একটা কাজের জন্য, কত মানুষের আনাগোনা। আমি চাই না নিজের বাসায় তুমি লুকিয়ে থাকো। তৌসিফ বাথরুমে ঢুকলো। পোষ পা ঝুলিয়ে বসলো বিছানায়। ওর মনে পড়লো কিছু মাস আগে বাসায় এক গাদা লোকের আগমন হয়েছিল। পোষ তখন রুমে ঘাপটি মেরে বসেছিল। প্রায় 2 ঘন্টা মিটিং থাকায় পোষ এক রুমে থেকে আরেক রুমেও যেতে পারেনি। ওই দিনের পর অবশ্য বাসায় অমন ভাবে কাউকে আনেনি তৌসিফ। পোষ অবাক না হয়ে পারল না, এই লোকটা এতটা ভালো কেন, কারণটা কি? তৌসিফ এসে বিছানায় বসতেই পোষ নিজে থেকে ওর ঘাড়ে মলম মালিশ করতে লাগলো। তৌসিফ চোখ বুজে নিল। পোষ হা করে তাকিয়ে রইল তৌসিফের পিঠে। ফর্সা চামড়ার লোক। পোষ হাত বাড়িয়ে পিঠ পর্যন্ত মালিশ করে দিল। তৌসিফ আরামে গুঙিয়ে ওঠে। পোষ পেছন থেকে জড়িয়ে ধরে ওকে, পিঠে ঠোঁট ছোঁয়, ফিসফিস করে ডাকে, তুষু ভাই, আপনি এত কেন সুন্দর? লজ্জা হওয়া দরকার আপনার। আপনার বউ থেকেও আপনি সুন্দর। আমার বউ নিয়ে খারাপ মন্তব্য করো না হানি, খারাপ হবে। ঘাটে কি করছিলে তুমি আজ? যা দিল তো রোমাঞ্চকর মুহূর্তের 12টা বাজিয়ে। সরে বসে পোষ বলল, বাতাস খেতে গিয়েছিলাম। আর আর কি? মীরা ভাবির কাছে। পোষ চোখ দুটো বড় বড় হয়ে গেল। তৌসিফ কিভাবে জানলো? ও দেখলো তৌসিফের রক্তলাল চোখে তাকিয়ে আছে ওর দিকে। পোষ মুখ করে কিছু বলতেই চাইছিল, কিন্তু সাহসের অভাবে পারল না। এদিকে ক্রমশ নিজের রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ তৌসিফ। সে সত্যি ব্যর্থ। প্রায়শই ভালোর মাঝে মন্দ থাকে, সেই মন্দ দেখা যায় না। তারা হয় নীরব ঘাতক, যারা ধীরে ধীরে
বিষক্রিয়া করে, অতঃপর সবটা শুষে খতম করে। গতরাত থেকেই তৌসিফের সাথে পৌঁছে বনাবনি হয়নি। তৌসিফ রেগে বারান্দায় চলে গিয়েছিল। পোষ ভয় ভয় আর সাহস দেখিয়ে বারান্দায় যায়নি। তৌসিফ রেগে গেলে তার আচরণ বদলে যায়। পোষের খেতে যথেষ্ট ধৈর্য সে দেখাচ্ছে। পোষ বুঝে উঠতে পারে না রাগের কারণটা আসলে কি। শুধুমাত্র মীরা ভাবির সাথে কথা বলা এতটা রাগ তৌসিফের তাকে শুরুর দিকেই না করেছিল, যাতে পোষ এখানে কারোর সাথে ততটা না মেশে। যদিও এদের ভাইদের মাঝে অনেক মিল। মাঝে একবার শুনেছিল মীরা ভাবিকে তৌফিক তালুকদার যথেষ্ট ধমকেছেন। তৌহিদ তালুকদার বউয়ের হয়ে তখন বড় ভাইয়ের মুখে জীবনে প্রথমবার তর্ক করেছিল। অতঃপর কিছুটা হলো তাদের সম্পর্কে অবনতি ঘটে। মাঝে শুধু পৌষকে নিয়ে হওয়া ঝামেলায় আর একটু নীরব ঝামেলাই হয়েছিল। পৌষের মাথায় তত কিছু ঢোকে না। ও অপেক্ষা করতে করতে ওর চোখ লেগে আসে। তৌসিফ রাত 12টার পর রুমে ঢুকে লাইট অফ করে সোজা বিছানায় চলে যায়। বিয়ের এতগুলো মাস পর এই প্রথম পৌষকে কাছে টানে না তৌসিফ। নিজের গায়ে কম্বল নেওয়ার সময় কিছুটা পৌষের ওপর দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। তার শরীর তখন রাগে কাঁপছিল। কথা না শোনা মানুষদের প্রতি তার ভিন্ন অনুভূতি জন্মায়। তৌসিফ প্রকাশ করতে পারে না। তার মাথা তখনও রাগে ধপধপ করছে। পৌষ সকালে আজ আগেই উঠেছে, নামাজ পড়ে নিজের মতো নাস্তা বানিয়েছে বুয়াদের সাহায্যে। ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে ও। তৌসিফ উঠছে না। পৌষ গরম পানি সব বাথরুমে দিয়ে রাখলো। করার মতো শুধু রান্নাটাই আছে। তৌসিফ আজ দেরিতে উঠল। তার মেজাজ কিছুটা হলেও ঠান্ডা আপাতত। কাল রাতে বারান্দায় গিয়ে ঠান্ডা না দাঁড়ালে নিশ্চিত তার হাত উঠে যেত। সে চায় না এটা হোক, কখনোই এমনটা না হোক। উঠে যেতে যেতে পৌষ রুমে ঢুকে বিছানা গুছিয়ে নিল। তৌসিফের কাপড় বের করে রাখতে রাখতে মাথাটা চক্কর দিয়ে উঠে ওর। দুপা পিছিয়ে যেতে ঠান্ডা এক বুকে ধাক্কা খায় পেছন থেকে। চোখটা সাময়িক বন্ধ করে পুনরায় খোলে। তৌসিফের ওর বাম হাতের বাহু ধরে। পৌষ ঘুরে দাঁড়ায়, মাথা নিচু করে রাখে। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে, মেডিসিন নিয়েছো? পৌষ চুপ। তা দেখে তৌসিফের গলা ভারী হলো। বলো, জানি নাওনি। তাহলে কি করছিলে এতক্ষণ? মাথা ঘোরাচ্ছে আবার হাসপাতালে ঘুরিয়ে আনবো? পৌষের হাতের তালু ঘেমে উঠে, সাথে ঘামে ছোটের উপরের অংশ। তৌসিফ তা দেখে, ডান হাত বাড়িয়ে মুছে দিয়ে বলে, বুয়াকে খাবার দিতে বলো। নিচু স্বরে পৌষ জিজ্ঞেস করে, জিম যাবেন না? সময় রেখেছো তুমি? পৌষ মনে মনে কষ্ট পেল। ও ভয় ডাকেনি। ভয় পাওয়াটা তো অযথা না। তৌসিফ যে এখনো ফুলে ফেপে আছে তা তার আচরণে স্পষ্ট। পৌষ কিছু বলার আগে তৌসিফ ওর মাথায় হাত রেখে আদরের ভঙ্গিতে মাথায় হাত বুলায়, ঠিক যেন ছোট্ট একটা বাচ্চা পৌষ। তৌসিফ পৌষের নত মুখের দিকে তাকিয়ে বলে, মীরা ভাবির কাছে ঘেঁষো না পোশরাত। তার পাশে ঘেঁষা মানে আমার কাছে ছাড় হওয়া। আমি জানি তুমি আমার কাছে ঘেঁষা হয়ে থাকতে চাও। কি ভুল বললাম? পৌষ মাথা নাড়ে। তাহলে খবরদার করে বলে দিলাম তার কাছে যাবে না। সে কিন্তু পীর বাবা, মানে কোনো বিষে ভরা বান তোমাকে দিবে, তুমি টের পাবে না। তখন দেখবে আমাকে ভালো লাগছে না, রাস্তার পাশে টোকাইদের ভালো লাগবে। তুমি তখন ঘর ছাড়তে চাইবে, আমি তখন বেঁধে রাখবো তোমাকে। আমি তো বউ ছেড়ে দিব না, বুঝেছো আমার কথা? পৌষ যেন এই মুহূর্তে সত্যি অবাক বনে গেল। মীরার মতো মানুষ জাদুবিদ্যায় বিশ্বাসী, এটাও হতে পারে। তৌসিফ ওর আশ্চর্য ভাব দেখে আড়ালে ফিচেল হাসল। মীরার মতো মানুষদের স্বয়ং শয়তানও ভয় পাবে। এরা দেখতে শুনতে বোকা হলেও এরা বিনা কারণেই অন্যের ঘর ভাঙতে শান্তি পায়। তৌসিফ তালুকদারের বউ, এরপর একমাত্র মীরাই আছে যে বুয়াদের দিয়ে সারা মহল্লা জাহির করিয়েছে যে তৌসিফ কাজের মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। খবরাখবর সবটা সে জানে। মীরা তাকে দেখলেই 2 মাইল দূরত্ব বজায় রাখে। এই বাড়িতে পিয়াসির সাথে ছিল তার গভীর খাতির। তৌসিফ ভেবেছে আর একবার পৌষের আশেপাশে মীরাকে দেখলেই পৌষের আগে মীরার মাথা ও ঠিক করে দিবে। স্বামীর টাকায় টান ফেলতে তৌসিফের ঘন্টাখানেক সময় লাগবে। ডাইং এর সাপ্লাই বন্ধ করতে আর কতক্ষণ। খারাপ তৌসিফ হতে চায় না, পরিস্থিতি তাকে খারাপ কাজ করিয়েই নেয়। পৌষ খাবার সাজাচ্ছে, ওর মাথায় এখনো তৌসিফের কথাই ঘুরছে। তৌসিফ এসেই বলল, বুয়া ডিম সিদ্ধ দিও একটা। পৌষ ডিমের প্লেট সাজিয়ে দিয়ে বলল, পোচ করেছি আজকে। আচ্ছা। বলেই পৌষকে বসায় ও। খেতে খেতেই পৌষ বলে, আজ ভার্সিটি যেতে হবে, কাল থেকে পরীক্ষা।
যাবে মানে বলো, আমার সাথে কথা বলার সময় ফ্রিলি বলবে পোশরাত, এত ভনিতার দরকার নেই। ওর চোখ নামিয়ে ফেললো। ওর কেন জানি মনে হচ্ছে তৌসিফ এখনো রেগে, তবুও সাহস জুগিয়ে পড়ল। বেতন বাকি 2 মাসের। আমাকে যেই টাকা হাত খরচে দিয়েছিলেন তা তো আমি ওখানেই শেষ করে ফেলেছি। তৌসিফ একবার কপাল কুঁচকে তাকলো, যাকে না তৌসিফ টাকা দিয়েছে। পোষের খরচ হলো কখন? ও জিজ্ঞেস করলো না, শুধু বলল ড্রয়ারে তো টাকা থাকে পোশরাত, তোমার যা লাগবে খরচ করবে, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। পোষ চুপ করে মাথা নাড়ল। বুয়া ডিম সিদ্ধ আনতে তৌসিফ তা পোষকে দিল। পোষের এখন মোটেও ডিম খেতে মন চাইছে না, কিন্তু তৌসিফের গাম্ভীর্য পূর্ণ মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না, চুপচাপ গিলে খেয়ে নিল। তুমি ভর্তা পাচ্ছ কেন সোহা? মেহেদির গলা শুনে সোহা উঠে দাঁড়ালো, বলল খেতে মন চাইছিল। আশ্চর্য, তুমি কাউকে বলতে? কাকে? মেহেদি ভাবুক হলো। আসলেই তো, কাকে বলতো সোহা? মা তো ঝুঁকে কাজ করতে পারবে না, তার কোমরের সমস্যা। মেহেদি সোহাকে ঠেলে সরিয়ে দিল, নিজেই বসে হাত দিল। সোহা চেয়ার টেনে বসেছে, ওর মুখে হাসি। প্রথমবার পাটায় হাত দিলে যা হয় আর কি। কিছুতেই পুতো ধরে রাখতে পারছে না মেহেদি। বহু কষ্টে ছড়িয়ে ছিটিয়ে সে ভর্তা বানালো, শুটকি ভর্তা। সোহার মুখে লালা চলে এলো। পাতিল থেকে ভাত নিয়ে পাটায় দিয়ে বলো, এখান থেকে মেখে দিন, পাটায় অবশিষ্ট ভর্তার স্বাদই ভিন্ন। মেহেদি হাসি মুখে ভাত মেখে লোকমা করে দিল। সোহা বসে বসে খাচ্ছে। তখন দুপুরের সময় হয়নি তখনও। এমন সময় মেহেদির হাতে বসে বসে খাওয়ার দৃশ্যটা নিহাতি সাধারণ নয়। পাশের বাড়ি এক মহিলা দেখলে সবটা জানালা দিয়ে। সোহা মেহেদিকে জোর করতেই ও খেলো একটু। হাত মুখ ধুয়ে মেহেদি যাওয়ার আগে সোহার পেটে হাত দিয়ে কপালে চুমু খেলেও বলল, কষ্টদায়ক কোনো কাজ করো না সোহা। সোহা মাথা নাড়ে। ততক্ষণে ওই মহিলা হাজির। এসে মেহেদির মাকেই ডাকলেন। সোহা তখন রান্নায় মনোযোগ দিয়েছে। ওর শাশুড়ি আসা মাত্র মহিলা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে জানিয়ে দিল মেহেদিকে দিয়ে কিভাবে সোহা খাটাচ্ছে। ওর শাশুড়ি অবাকই হলেন। মহিলা দেখলো তেমন প্রতিক্রিয়া নেই, তাই বললেন, শুনো মেহেদির মা, ছেলে শিক্ষিত, হাতে ধরে রাখো। এখনই বইয়ের গোলামি করে, 2 দিন পর বাচ্চা আসলে বইয়ের পা ধরে থাকবে। ওর শাশুড়ি মাথা নাড়লেন, সোহাকে ডাকলেন। সোহা এতক্ষণ সবটা শুনেছে, ভেতরে রাগে ফুঁসছে। এগিয়ে আসতেই ওর শাশুড়ি বলল, মহিলা মা, যখন যা খেতে মন চাইবে আমাকে তোমার শ্বশুরকে না হলে মেহেদিকে বলবে, আমার নাতি নাতনির মুখ দিয়ে যাতে লালা না পড়ে। উৎসুক হওয়া মুখ চুপসে গেল। সোহার ভীষণ হাসি পেল। আহারে বেচারি, আগুন লাগাতে এসে এখন আগুন জ্বালাতেই পারল না, বড়ই কষ্টের বিষয়। ইউনিভার্সিটির বেতন দিয়ে পোষ হেমন্তকে ফোন দিল, জানালো একটু আগেই এগিয়ে আসতে। হেমন্ত আজ ব্যস্ত। পোষ জোর দিল না। হেমন্ত একটু হিসিব বলল, জ্যৈষ্ঠ মাসকে পাঠাচ্ছি, দাঁড়া। পোষ ঠোঁট উল্টে আচ্ছা বলল। ও কেন জানি এখন সাহস পায় না ভাই বোনদের নিজের বাসায় নিতে। তৌসিফা আগ বাড়িয়ে কখনো বলে না। একবার ইনিমিনিকে শুধু নিয়ে এলো ওই বাসায়। কারো সাথে ফোনে কথা বললেও যদিও কিছু বলে না, কিন্তু যেতে দিতে চায় না। পোষ একা একা হাঁটতে হাঁটতে রাস্তায় এলো। বাইকে তখন কিছু ছেড়ে পেলে একজন ইশারা পোষকে দেখালো। পোষ ফ্রিকুচকে তাকালো। বাইকে হেলান দিয়ে দাঁড়ানো ছেলেটা, সেই ছেলেটাকে যাকে পোষ কয়েক মাস আগে ওই যে টুনটুনিতে মেরেছিল। আহা, কি শটটাই না মেরেছিল পোষ। ছেলেগুলো ভয় পেল এক প্রকার। পোষ গর্ববোধ করলো, অথচ বুঝলো না তৌসিফ তালুকদার এতে ট্রিটমেন্ট দিয়েছে, স্পেশাল ট্রিটমেন্ট। জ্যৈষ্ঠ আসতে দেরি হওয়ায় পোষ কল লাগালো। তখনই দেখলো রোডের অপর পাশে চৈত্র আর জ্যৈষ্ঠ একসাথে আসছে, সাথে পিহা। পোষের গালে চওড়া হলো, গলায় জড়তা সৃষ্টি হলো, তার কলিজাগুলো আসছে। পোষ হাত নেড়ে ওদেরকে ডাকা মাত্রই হাতে টান অনুভব করে। তাকাতে চমকায়। মীরা দাঁড়িয়ে। পোষের ঘাম ছোটার জোগাড়। তৌসিফ এইবার তাকে জানে মেরে দিবে। পোষ তাড়াতাড়ি হাত ছাড়লো, পালাতে চাইল, কিন্তু তার আগেই অদ্ভুত ভাবে হেসে মীরা বলে গেল, পিয়াসাকে বাচ্চা না হওয়ার জন্য তৌসিফ ছেড়েছিল, তোমাকেও ছেড়ে দিবে পোষ। এই কথা আমি যাতে তোমাকে না জানাই, এই জন্য আমার থেকে দূরে থাকতে বলে। তোমার নিশ্চিত সমস্যা আছে পোষ, তাই এখনো তৌসিফ বাবা ডাক শুনতে পায়নি। ও তোমাকে ছেড়ে দিবে।
অদ্ভুতভাবে হেসে মীরা বলে গেল। পোষের কানে আর ঢুকলো না। মীরা গাড়িতে উঠে চলে গেল। এদিকে রাস্তায় ঢলে পড়ে পোষ। পড়ার ঠিক আগ মুহূর্তে পেছন থেকে হেমন্ত ধরে ফেলল সামনে থেকে। তখন ভাই বোনগুলো ছুটে আসছে। পোষ হাত বাড়ালো। ইনিমিনি কোথা থেকে ওর বুকে চলে এলো। পোষ ঝাপসা দেখলো ওর সবগুলো ভাই বোন এসেছে। নিশ্চিত পোষকে চমকাতেই তাদের এই আগমন। ওর মুখ দিয়ে অস্পষ্ট বের হলো, তৌসিফ। পোষকে নিয়ে বাড়িতে আসতে চেয়েছিল হেমন্ত, কিন্তু জ্ঞান ফেরার পর পোষ না করেছে। এখন তৌসিফকে না বলে গেলে আবারও রেগে যাবে। এই লোকটা হুটহাট রেগে যায়, সেই রাগ সামলাতে পায় না পোষ। হেমন্ত এত রেগে আছে। গাড়িতে করে তৌসিফের বাসার সামনে এনে চৈত্রকে গম্ভীর কণ্ঠে বলল, পোষ ওকে ওকে ভিতরে দিয়ে আয়। আহত চোখে তাকালো, মিনমিন করে বলল, হেমু ভাই। হেমন্ত যেন ওর কথা শুনল না, বরং চৈত্রকে ধমকালো। পোষের চোখ পিটপিট করে, এখনই যেন কান্না চলে আসবে। হেমন্ত গম্ভীরই রইল। পোষ ভাইয়ের হাত ধরে, ধরা গলায় ক্লান্ত কণ্ঠে স্বরে বলল, ভাই উনি রাগ করবে না বলে যদি। তোর উনিকে কত মাস ধরে চিনিস? ছোট থেকে পেলে বড় করলাম আমরা, নিজের বাড়িতে যেতে দিবে না, থাকতে দিবে না, এটা কেমন আচরণ? যাই, উনি সবটা জানে ভাই। জানুক, আমি পালিনি, আদর করিনি, এখনো কি ফেলে দিব? পোষ চোখ নামিয়ে ফেলল। জ্ঞান ফিরলেও ভালো লাগছে না। পোষ হেমন্তর হাত ছাড়লো, বলল, ভেতরে এসো না ভাই। যা তুই। আমরা তাই মিনিমিনি একতালে বলল। পিয়া একটু গা ঝাড়া দিল, সম্মতি দিয়ে বলল। সাথে আমিও। জ্যৈষ্ঠ একটু গলা খেকিয়ে বলল। না মানি, আমিও চলি, ওদের দেখে নিয়ে আসবো। হেমন্ত কপাল কুচকে তাকালো। এদের মতো তারও বলতে মন চাইছে সে যাবে সাথে। পোস্টটাকে একা ছাড়তে মন চাইছে না, কিন্তু সম্পর্কের মারপ্যাচে পড়ে কথাটা বলা হলোই না। শান্ত স্বরে শুধু বলল, ওকে ভেতরে দিয়ে সোজা চলে আসবি সব কয়টা। সবগুলো যেন লাফিয়ে উঠে গাড়ি থেকে চপচপ করে নামে। পোষ হেমন্তর হাত ধরে ছোট্ট সেই পোষের মতো আবদার করে। হেমন্ত এসো না হেমু ভাই। মন ভাঙে, অভিমান ভেঙে টুকরো হয়। পোষের মাথায় হাত দিয়ে বলে, আজ না পোষ, ভাই আসবো আরেকদিন। আজ কেন নয়? বড় হচ্ছিস না ভাইয়ের বোন, তোর শ্বশুর বাড়ি এটা, চাইলে কি আসা যায়? সম্পর্কে বড় না আমি, হুটহাট যাওয়া বেমানান। পোষ যেন বুঝলো, মাথা নিচু করে নেড়ে বলল, একদিন এসো তাহলে। আসবো। যাবো। যা। পোষ হঠাৎ হলো, এক হাতে ধরা পিহা, অন্য হাতে জ্যৈষ্ঠ, পেছনে ছোট্ট বোনের ঢাল হয়ে যাচ্ছে। হাঁটুর সমান ইনিমিনি তাদের আপার সামনে সামনে এগিয়ে যাচ্ছে। হেমন্ত পেছন থেকে দেখলো পোষটা তাদের থেকে দূরে চলে যাচ্ছে। দূরত্বটা তৌসিফ তৈরি করেছে। হেমন্ত বুঝে না, এমন না, হয়তো তৌসিফ নিজের জায়গা ঠিক, কিন্তু তার কি উচিত হচ্ছে এভাবে পোষকে দূর করা? হেমন্ত চোখ বুঝে সিটে হেলান দিল। মনে পড়লো সেদিনকার কথা, যেদিন তৌসিফ প্রস্তাব পাঠিয়েছিল। বাবা চাচা মেনে নিল। তৌসিফ কঠিনভাবে শর্ত দিল, বিয়ের পর পোষ এই বাড়িতে পা রাখবে না। চাচারা চট করে মেনে নিল। হেমন্ত প্রতিবাদ করেছে। বাবা কিছুটা দমে ছিল, কিন্তু ততক্ষণে তৌসিফ জোরদার শুরু করে। সোজা নেমে আসে হুমকিতে। তার কাছে বিয়ে না দিয়ে পোষকে আর কোথাও বিয়ে দেওয়া যাবে না। তার বাবার নাকি ইচ্ছে ছিল, তার ফুপির মেয়ে অধিকারও ছিল। সেদিক দিয়ে ভাবলে তৌসিফ যতটুকু আসা যাওয়া করতে দিচ্ছে তাতেই তো শুক্রিয়া। ক্ষুদ্র একটা শ্বাস ফেলে হেমন্ত। তার চাওয়া শুধু পোষ সুখী হোক, ছোট্ট একটা চাওয়া। হেমন্ত জানে তৌসিফ তাকে ভালো রাখবে, বরং রাখছে। 5 ভাই বোন নিয়ে ভেতরে ঢুকলো পোষ। তার মনটা খুবই উৎফুল্ল। ওদের নিয়ে ভেতরে ঢুকতেই দেখলো মিনু হা করে বসে টিভি দেখছে। ফ্লোরে দুজনই বুয়া বসা। পোষকে দেখে ওরা উঠে দাঁড়ালো। পোষ হেসে পড়ল, আপনারা টিভি দেখুন খালা। বুয়া দুজনই হাসি মুখে এগিয়ে এলো, বললেন, আপনার ভাই বোন কত সুন্দর বাচ্চা দুইটা। পোষের ভালো লাগলো। ওর ভাই বোনদের প্রশংসা শুনতে ওর ভালো লাগে। পোষ ওদের নিয়ে ভেতরে এলো। মিনু ডাগর চোখে শুধু দেখলো। ইনিমিনি গিয়ে উঠে ওর পাশে বসলো। টিভি রিমোট হাতে নিতে মিনু চাপা স্বরে বলে উঠল, পাল্টাবা না, বুঝছো? দুই বোন পিটপিট করে তাকালো, ডাকলো। পোষ আপা তাকাতে এক স্বরে তারা বলে উঠল, কার্টুন ঢেলে দাও। মিনু চোখ বড় বড় করে তাকালো। পোষ এসে দুই বোনের হাত ধরে বলে, আমার রুমে চল, ওখানেও টিভি আছে। পোষ ওদের নিয়ে রুমে যায়। ভাই বোনদের নিজের রুমে বসায়। চৈত্র বলে ওঠে, আপা হেনু ভাই বকলে আমার নাম বলবি, না হলেই দেখবি চুপ করে গিয়েছে। তোর দুলাভাই থাকলে দেখতি এতক্ষণে হেমু ভাইকেও ভেতরে নিয়ে আসতো।
বলতে বলতে আলমারি খুলে তার লুকায়িত আনা সব চকলেট বিস্কিট বের করতে লাগলো। জানো না কিভাবে চুরি করে এসব এনেছে। নরম কুশনটা ইনি টেনে নিল। ছোট সাদা মাখনের মতো একটা বালিশ মিনি, ওটা গলায় লাগিয়ে দুই বোন একসাথেই বলে উঠল, কত নরম, বড় আপা, এটা নিয়ে। পোষ ওদের গালে চুমু দিল, সবকিছু 5 ভাগ করে বলল, বাসায় কেউ মারামারি করবি না, ঠিক আছে? ওরা মাথা নাড়তে পোষ বলে, এখানে থাক, কি খাবি বল, কি রাঁধবো? চৈত্র বোনের হাত ধরে বলে, আপা তুমি অসুস্থ, রেস্ট নাও একটু, আমরা এখন যাই, হেনু ভাই অপেক্ষা করছে। তাহলে তো ভালো হয়, হেমু ভাইয়ের জন্য প্যাক করে দিব না, মুরগি ভাজবো। তাহলে দুলাভাই থাকলে এতক্ষণ দেখতি। পোষ বলতে বলতে ওর ফোনটা বেজে উঠল। পোষ দেখে হাসি মুখে তা হাতে তুলে বলে, দেখ তোদের দুলাভাই কল দিয়েছে, এখন যদি শুনে তোরা এখানে, তাহলে দেখবি যেতেই দেবে না। বস, আমি মুরগি ভিজিয়ে আসি। বলতে বলতে পোষ রুম থেকে বের হয়, ফোন রিসিভ করে খুশি খুশি গলায় বলে, আই আপনি কই? জানেন বাসায় কারা এসছে? আমার কোথায় তুমি? মাত্রা অতিরিক্ত গম্ভীর কঞ্চ পোষের হাসি নিভতে লাগলো, তবুও তা সচল রেখে বলো, কোথায় আবার? বাসায়। আচ্ছা শুনুন না। মীরার সাথে দেখা হয়েছে? পোষের কথা শেষ করতে দিল না তৌসিফ। পোষ ঝোঁক গিরে বলল, আরে আপনি ঠিক বলেছেন, ওই মহিলা পাগল, আমাকে আজও উল্টাপাল্টা কথা বলছিল। তুমি শুনেছ? আরে বাদ দিন না, বাসায় আমার সব ভাই বোন এসছে, প্রথম সবাই একসাথে। ওদের আজ তৌসিফ যেন কিছুই শুনল না, রাগী এবং গম্ভীর তেজ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, বাসায় আসছি আমি, রুম থেকে বের হবে না? পোষের মুখ খুলে কিছু বলার আগে তৌসিফ কল কেটে দিল। পোষের মুখ চুপসে গেল, এতক্ষণে থাকা হাসিটা থপ করে নিভে যায়, বুকটা না চাইতে থুকফুক করা শুরু করে, কপালে জমা হয় বিন্দু বিন্দু ঘাম। তৌসিফ রেগে আছে, এখন যদি বাসায় এসে চিল্লাপাল্লা করে বলা তো যায় না, রাগের মাথায় যদি থাপ্পড় টাপ্পড় দিয়ে বসে। পোষের ভেতর শুকিয়ে আসে, ফোন রেখে তাড়াতাড়ি ভেতরে যায়। পিহা উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আপা, দুলাভাই কি আসছে আমাদের কথা শুনে? ও শাসার চেষ্টা করে তাড়াহুড়োই বলে ওঠে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, তোদের দুলাভাই আসতে আজ রাত হবে। আফসোস করলো। আমিও কত গাধা। হেমু ভাই জুতা পিটা করবে সব কটাকে। তাড়াতাড়ি যাও, অপেক্ষা করছে। জানালা দিয়ে দেখলাম রেগে আছে মনে হয়। এক প্রকার তাড়াহুড়ো করে ওদের দরজা দিয়ে বের করে পোষ। ওর মনে হচ্ছে ওর ভেতর ফেটে যাচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে, ঠিক যেন দাবিয়ে রাখা দাপা নল। ওরা গাড়িতে ওঠা মাত্র পোষ দরজা লাগিয়ে যায়, তখনই দেখে তেড়ে আসতে এসে ওর দিকে তৌফিকের বউ। পোষ ভাবে মুখের উপর দরজা লাগালে বিষয়টা অপমানজনক, তাই দাঁড়িয়ে থাকে ঠায়। আদিত্যর মা তখন রাগে চিরবিরিয়ে বলে উঠল, লোভী চোর কোথাকার, ভাই বোন এনে এভাবেই সব পাচার করে। ছোট লোক বিয়ে করেছে তৌসিফ, এই ছোট লোকের ভয়ে ছাদে কাপড় দেই না, না জানি কবে কি চুরি করে। ধরুন সেই ছাদ থেকে আপনি পড়ে গেলেন, বিষয়টা কেমন হয় বড় ভাবি? আদিত্যের মা চমকে উঠলেন, তার ঠিক পেছনে তৌসিফ। কথাটা সেই বলেছে, গলাটা তার খড়খড় করে উঠল। পোষ দরজা ছেড়ে ভেতরে যেতেই আদিত্যের মা কেটে পড়তে চাইল, তৌসিফ পেছন থেকেই বলল, সাবধানে বড় ভাবি, সিঁড়ি দিয়ে সাবধানে নামুন। মহিলার ঘাম ছুটে গেল, তৌসিফকে ভরসা নেই। সবই খবর এসেছে মীরার গাড়ির অ্যাক্সিডেন্ট, রাস্তায় উল্টে গিয়েছে। পোষ চুপ করে সোফায় পা তুলে বসেছিল। তৌসিফ ঢুকে শব্দ করে দরজা লাগালো। বাড়িতে উপস্থিত সকলে কেঁপে ওঠে। আস্তে করে টিভি বন্ধ করে মিনু পালালো। বুয়ারা রান্নাঘরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু পোষ কিভাবে পালাবে এদের মতন? তার পালানোর রাস্তা কোথায়? আদৌ কি কোনো রাস্তা আছে? তৌসিফ বেশি ঠান্ডা স্বরূপ বলল, রুমে যাও। পোষ বসেই রইল। তৌসিফ ওর হাতের কবজি চেপে ধরে টেনে দাঁড় করায়। পোষের চেপে রাখা কান্না ছিটকে বেরিয়ে আসে, কাঁদতে কাঁদতেই বলে, আমি যাব না, ছাড়ুন আমার হাত। তৌসিফ ছাড়ে না। রুমে নিয়ে পোষকে খাটে রেখে দরজা লাগার শব্দ করে পোষ কেঁপে ওঠে। তৌসিফ তাতে দর চেপে জিজ্ঞেস করলো, কেন কাঁদছো? কথা বলো। এবারেও উত্তর আসে না। তৌসিফ এবার পোষের চোয়াল চেপে ধরে পোষের ওর হাত সরিয়ে দিল, চিৎকার করে বলল, কি বলবো? কি শুনতে চান আপনি?
আমি কাঁদছি কারণ আমি আপনাকে ভয় পাই, ভয় লাগে আপনাকে, আমার আতঙ্কে থাকি আমি। পোষ ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। তৌসিফ ওর থুতনি ধরে নিজের দিকে মুখ বরাবর করলো, বলল। আমাকে ভয় পাও? পোষের কান্না বাড়লো। তার ভাই বোন গুলো তার জানের টুকরো, তাদের আজ এক প্রকার তাড়িয়ে দিয়েছে পোষ। ওর বুক ফেটে কান্না আসছে। তৌসিফ দাঁতের দত চেপে খড়খড়ে গলায় বলল, মীরার সাথে কি কথা হয়েছে? পোষের গাছ শিউরে উঠলো, কোনো মতেই বলল, কথা হয়নি। মিথ্যা? শুধু উনি বলেছে। আর তুমি বিশ্বাস করে নিয়েছো? এই ও কি বলেছে? পোষ কেঁদেই যাচ্ছে। তৌসিফের ফোন বেজে উঠলো। তৌফিক ফোন করেছে। পোষকে ছেড়ে কল তুললো ও। চওড়া গলায় কথা বলছে তৌসিফ। পোষ যতটুকু বুঝলো তা হলো মীরার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য তৌসিফকেই দায়ী করেছে। এছাড়াও একটু আগে নিজের বড় ভাবির সাথে বাজে ব্যবহার করায় ধমকাচ্ছেন তিনি। তৌসিফ উম্মাদের মতো ফুসফুস করতে লাগলো, রাগে তার কপাল ছিঁড়ে যাচ্ছে। বড় ভাইকে ছাড় দিল না সে। বাজখাই গলায় বলল, জানে মেরে দিব আমার সংসার ভাঙতে আসলে। ওই মহিলাকে আগেও ওয়ার্নিং দিয়েছি, আজ গাড়ি উল্টেছে 2 দিন পর ওর জীবন উল্টে দিব আমি কে তা ভুলে যাই কেন? তৌসিফ ফোন কেটে দিল। পোষ মুখ চেপে ধরলো, তার বমি পাচ্ছে। ভয়ে বমি আসছে না, সামনে পানির গ্লাস, কিন্তু খাওয়ার সাহস পাচ্ছে না। তৌসিফ এগিয়ে আসতে পোষ সরাতে চাইলো, কিন্তু তার আগেই ধরা খেলো। পোষ মুচড়ালো, ছাড়া পেতে চাইলো। তৌসিফ ধমক দিলেও পোষ থামে না। কাঁদতে কাঁদতে বলে, ছাড়ুন আমাকে, চোর আমি, সব আমার ভাই বোনদের দেই। মিথ্যা এটা? এসেছিল তো তোমার ভাই বোন, একটা কথার এত? পোষের মাথায় কথাটা ঠুকলো না। তার দুর্বল মস্তিষ্ক তাকে শুধু বুঝালো তৌসিফ তাকে চোর ভাবছে। পোষ তার ভাই বোনদের সব দিয়ে দেয়। ওর মাথা ঘুরে গেল। আজ পর্যন্ত একটা সুতোও তো দিল না ও। যা করার তৌসিফ করে। আজও তৌসিফের অনুমতি ছাড়া একটা চকলেটও দেয়নি। যা দিয়েছে তার সবটা পোষ চুপটাপ করে লুকিয়ে এনেছে। পোষ তৌসিফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওর বুকটা ওঠানামা করছে। দৌড়ে রুম থেকে বের হতে হতে বলল, সব এনে দিব, সব ফেরত দিব। আমার ভাই বোন ফকির না, ওরা না খেয়ে থাকে না। তৌসিফ উঠে ওকে ধরতে ধরতে পোষ বাইরে দিয়ে দরজা লাগিয়ে দৌড়ে বেরিয়ে গেল। তৌসিফ সমান তালে চিৎকার করে গেল। বুয়াদের ডাকতেই দরজা তারাই খুলল। তৌসিফ পেছনে দৌড়ে গেল। ও কি বললো আর পোষ কি বুঝলো, কথাটা শেষও করতে দিল না। তৌসিফ নামতে নামতে পোষ সেঞ্জিতে উঠেছে। দূরত্ব নগণ্য। তৌসিফ পিছু নিল। এই মেয়ে তাকে জ্বালিয়েই মারবে। পোষ নিজেদের বাসার সামনে নেমেই বলল, ভাড়া পাঠাচ্ছি। বলতে বলতে দেখলো পেছনে তৌসিফ। পোষ ভেতরে দৌড়ে ঢুকলো, সোজা গেল পিহার রুমে। ততক্ষণে ওকে দেখে শ্রেয়া এসেছে। পিহা থেকে সব নিয়ে 2 ভাইয়ের রুম থেকে চকলেটগুলো নিয়ে নিল। তৌসিফ ভেতরে ঢুকা মাত্র হেমন্ত বের হয়েছে। বাসায় ঢুকে বড় চাচা ছিলেন। বাসায় শুধুমাত্র বড় চাচা ছিলেন। পোষকে এভাবে দেখে ভয় পেয়ে গেলেন। ইনিমিনির রুমে ঢুকে চকলেট সহ ওই কুশনটাও নিতে গেলে দুজনই টেনে ধরল। টলমলের চোখে তাকিয়ে বলল, আপা এটা না দিই। তৌসিফ পোষের হাত ধরে বলল। ছাড়ো এটা। পোষ ধমকে উঠল, ছাড় এটা, এটা ওনাদের, আমার না, ফেরত দিতে হবে। চুরি করে এনেছিলাম, চোর আমি। বলে একটানে নিয়ে নিল পোষ। পাগলের মতো চকলেট গুনে বলল, একটাও কেউ খায়নি, সবগুলো আছে, গুনে দেখুন দেখুন। তৌসিফের বুকে অসহনীয় জ্বালা হলো। পোষের হাত শক্ত করে ধরে বলল, সোজা বাসায় এখন। পোষ ওভাবে শ্রেয়াকে বলল, ভাবি বাবুকে যে ব্রেসলেট দিল ওটা ফেরত দিয়ে দাও। ওনারা চোর ভাবে আমাকে। ছোট্ট জানটা, ওর ফুপির শ্বশুর বাড়ির জিনিস পড়তে পারবে না, ফেরত দাও, এঘরেই দিয়ে দাও। বলতে বলতে নিজের গলার পাতলা চেইনটা এক টানে ছিঁড়ে শ্রেয়ার হাতে দিল। বলল, এটা আমার মায়ের। তৌসিফ দাঁতে দত চেপে পোষের চোয়াল শক্ত করে চেপে ধরে। মুহূর্তেই তৌসিফের ডান হাতের শক্ত নখগুলো দেবে গেল পোষের গালে। পোষ তখনও বলল, ভাবি নিয়ে এসো। বড় চাচা এতক্ষণে এগিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে পোষ? কিচ্ছু হয়নি। শ্রেয়া ব্রেসলেট আনতে পোষ তা নিয়ে নিল। তৌসিফের হাত ধরে বলল, চলুন আমরা চলে যাই। সবাইকে অবাক করে দিয়ে যেতে যেতে পোষ বলল, আজকের পর থেকে আমি তোমাদের কাছে মৃত। কেউ কখনো আমার খোঁজ নেবে না।
ফোন দেবে না। আমি আমার মা বাবার মতোই মৃত। খুব স্বাভাবিকভাবে পোষ বিদায় নিয়ে চলে গেল। গাড়িতে উঠে চুপ করে রইল। তৌসিফও কথা বলল না। গাড়ি চললো। কম সময় ওরা পৌঁছাতেই পোষ আগে দৌড়ে উঠল। আদিত্যের ফ্ল্যাটের সামনে এসে এক নাগারে কলিং বেল বাজালো। তৌসিফ ওকে ধরে সরানোর আগেই হাতে থাকা চকলেট বিস্কুট আর কুশন পোষ ভেতরে ছুঁড়ে দিল। ঝাঁঝালো গলায় বলে উঠল, চুরির মাল ফেরত দিয়ে গেলাম। পোষ চলে গেল। তৌসিফও চলে গেল। এদিকে হা করে তাকিয়ে আছে আদিত্যের মা। অপমানে গাছ জ্বলছে তার। পোষকে রুমে এনে সোজা বাথরুমে নিল তৌসিফ। এই মেয়ের মাথা খারাপ হয়েছে তা ঢের বোঝা হয়েছে তার। পা থেকে চুল আপাতত তেজে জলজল করছে, কেমন ফোসফোস করছে, শব্দ করছে। তৌসিফ ভাবছে এই বুঝি তার উপর ঝাঁপিয়ে পড়ল। তাতে অবশ্য চিন্তা নেই, বউ মানুষ জামাইয়ের উপর ঝাঁপিয়ে পড়বে এটি স্বাভাবিক। তৌসিফ সামনে নিবে বরং ভেতর ভেতর তার ভালোই লাগবে। পোষকে সামলানো যেন আজ কষ্টসাধ্য। তৌসিফ ওর হাত দুটো বেসিনে নিয়ে পানি ছেড়ে দিল। পোষ অবশ্য শান্ত দাঁড়িয়ে নেই, সে যথেষ্ট নড়াচড়া করছে। অজ্ঞতা তৌসিফ ওকে নিয়ে শাওয়ার চালু করে দাঁড়িয়ে রইল। শক্ত করে বুকে চেপে নিল। দুজনের শ্বাস প্রশ্বাস তখন শব্দ করছে। পোষ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তৌসিফ ওর পিঠে হাত বুলাচ্ছে। প্রায় 20 মিনিট এই নীরবতায় পালন হলো। পানির শব্দগুলো এখন কানে ঝুমঝুম শব্দ তুলছে। তাল মিলিয়ে ছন্দপতন হচ্ছে হৃদকম্পনের। পোষ হঠাৎ শরীর ছেড়ে দিল। এতক্ষণে থাকা শক্ত দেহটা এখন ভর ছেড়ে দিয়েছে। তৌসিফ সামলে নিল, জড়িয়ে রাখলো বুকের সাথে। পোষ হঠাৎ কেঁদে ফেলল। কাঁপতে থাকা দেহটা তখন কম্পন বাড়লো কান্নার দাপটে। তৌসিফ শাওয়ারটা বন্ধ করে দিল ব্যস্ত হাতে। পোষের দেহের সাথে ছিটিয়ে থাকা কাপড় দেখে গলা যেন শুকালো। পুরুষ মনটা তখন হু করে উঠে। তৌসিফ চাইল আশকারা দিতে চাইল, পোষের ঘাড়ে মুখ রাখতে টের পেল পোষ চলছে। তৌসিফ নিজেকে সামলায়, পোষকে ধরে কাপড় বদলে দিয়ে নিজেও চেঞ্জ করে নিল। পোষকে কোলে তুলে রুমে ঢোকা মাত্রই দেখলো ওর দাঁতের সাথে দাঁত লেগে যাচ্ছে। তৌসিফ তাড়াতাড়ি ওকে কম্বল দিয়ে মুড়ে নিজেও ভেতরে ঢুকে শক্ত করে পোষকে জড়িয়ে রাখলো। মাঝে মাঝে টুকটাক কথা বললো তৌসিফ। গরম কিছু খাবে? ঘুমাও না হয়। পৌষ রাত, তোমার কি শরীর খারাপ লাগছে? পোষ কোনো উত্তর করে না। তৌসিফ ওর মাথায় হাত বুলায়, কপালে চুমু খেয়ে আদর মাখা কঞ্চে বলে, জান আমার, কি হয়েছিল তোমার? এমন কেন করলে? ছোট্ট বাচ্চাগুলো কাঁদছিল। পোষ বুকে মুখ গুজে প্রাণ নিল। অতঃপর সরতে চাইল বুক থেকে। তার শরীর উষ্ণতা পেয়েছে। বুকের থেকে ছাড়া পেতে পোষ দাঁতের ব্যবহার করল। বুকের মধ্যে শক্ত করে কামড়ে ধরতে তৌসিফ ওকে ছাড়ল। টি শার্ট খুলে ছুঁড়ে মারে তৌসিফ। বুকের উপর দিয়ে কামড়টা দিয়েছে। দাঁত বসেছে একদম, শিনশিন করছে জায়গাটা। পোষের দিকে না তাকিয়েই বলল, ব্যথা লাগিয়ে দিলে হানি, ব্যথা কমাতে এখানে একটা উম্মা দাও। পোষ ততক্ষণে উঠে যেতে চাইল। তৌসিফ খাপ করে হাত ধরে পোষ রাগে দাঁত দিয়ে দাঁত পিষে বলল, হাত ছাড়ুন। তৌসিফ বরাবরই অপমান বাক্য সহ্য হয় না। তৌসিফের বরাবরই অপমান বাক্য সহ্য হয় না। তার মধ্যে বয়সে এত ছোট মেয়ে, তাও কিনা আপন বউ। এভাবে দাঁত পিষে কথা বললে তা মানা মুশকিল। পুরুষ ইগো তা মানতে নারাজ। তৌসিফ তবুও শুয়ে গেল। শান্ত স্বরে বলল, দাঁত ছেড়ে কথা বলো। ছাড়ুন আমাকে। চোরের হাত ধরতে লজ্জা লাগে না? আপনার ভাবির হাত ধরুন গিয়ে। পৌষ রাত। পোষ কথাটা বলতে চায়নি, মুখ ফুসকে বেরিয়েছে। তৌসিফ চোখ গরম করে তাকিয়ে বলল, থাপ্পড় খাবে একটা, বেয়াদবি করলে। কখন থেকে ফাইজলামি শুরু করেছো? কতটা দৌড় খাওয়ালে? দোষ কি ছিল আমার? চোর ডেকেছি? কথা শুনো কখনো পুরোটা? মন চায় এক চটকানা মারি। ওগুলো তুমি লুকিয়ে আনোনি, তাই বলেছি। এতটা খ্যাপার মতো কি হয়েছিল? ওই বাড়ি গিয়ে কি করলে? বাচ্চাগুলো কাঁদছিল, মায়া লাগলো না? আমার সাথে তেজ দেখাও তুমি। কিছু বলি এতে? তুমি জানো আমি কেমন, তবু তুমি অবাধ্য হচ্ছ। আমাকে আজ কতটা নিচে নামালে পৌষরাত। ছোট্ট বাচ্চাকে দেয়া উপহারটা কিভাবে চেয়ে নিয়ে এলে? আমি নিজে গিয়ে দিয়েছিলাম পৌষরাত ওটা। আমাকে কতটা অপমান করলে তুমি। একবার ভাবো, মাথাটা ঠান্ডা করে চিন্তা করো। কথার প্রেক্ষিতে বলেছি। তোমাকে কবে চোর বলেছি আমি? যা সত্যি তা বলেছি। তুমি কি ভাবো আমি জানি না? তোমার খবর পই পই করে রাখি আমি।
তোমার ভাই বোন এসেছে শোনা মাত্র বাসায় খাবার দাবার পাঠিয়েছি। তুমি কি করলে? ওদের ভাগিয়ে দিলে কেন? আমি কি অসামাজিক জানোয়ার ভাবো আমাকে? পোষের সাহস দেখে এবার তৌসিফও অবাক হলো, কারণ পোষ ভুল বুঝতে পারলে এতক্ষণে কেঁদে ফেলতো, বুকে চলে আসতো, কিন্তু না, ও শক্ত হয়ে বসে আছে, চোখে মুখে এখনো রাগ ছড়িয়ে। এটা অভিমান না, এটা রাগ, ক্ষোভ। তৌসিফ দেখলো পোষ সরাসরি প্রশ্ন করলো,